নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতেই বলবো, বাংলা বাজার লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটা প্রেস করুন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা আপনাদের যে জায়গা থেকে দেখছেন, যে কনস্টিটিউয়েন্সি, যদি পশ্চিমবঙ্গের মধ্যে থেকে দেখেন তাহলে জানান আপনাদের কনস্টিটিউয়েন্সিতে কোন প্রার্থী কত ভোটে জিততে চলেছে। এগুলো তো আপনারা নিশ্চয়ই আলোচনা করেন। আর তাহলে আমরাও একটা 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 বুঝতে পারবো যে আপনাদের এলাকা থেকে আমাদের দর্শকরা কি মনে করছেন। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে কিন্তু আমাদের জিরো আওয়ার আছে। জিরো আওয়ার দেখবেন, আজকে খুব ভালো প্যানেল। আমাদের সঙ্গে স্নিগ্ধেন্দু ভট্টাচার্য আছেন, অর্ক ভাদুড়ী আছেন, আর আমাদের প্রসূন আচার্য আছেন, বাংলা বাজারের উত্তম কুমার যাকে আমরা বলি। তো যাই হোক, ওনারা আছেন, একটা ভালো আলোচনা হবে। শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান মতামত। আজকের অনুষ্ঠানের শীর্ষক, কেন বাংলাতেই এসআইআর নিয়ে এত সমস্যা। এসআইআর নিয়ে আপাতত একেবারে কোণঠাসা বিজেপি এখন শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে। আপনি বলতেই পারেন যে কেন এত মুসলমানের নাম বাদ গেছে, বিজেপির তো খুশি হওয়ারই কথা। তাহলে এই এসআইআর নিয়ে তাদের মধ্যে এত কনফিউশন কেন? এটা প্রায় সেই অসমের ইতিহাস ফিরে এসেছে। হ্যাঁ, বিজেপি এসেই অসমে এনআরসি হোগা বলে নামিয়ে দিয়েছিল স্টেট মেশিনারিকে। সারা রাজ্য জুড়ে এনআরসি হলো। একেবারে ফাইনাল গিনতি বিধানসভায় রাখার আগেই সেই গিনতি বেরিয়ে এলো মিডিয়াতে। কেউ কেউ বলেন ইচ্ছে করেই সেই তথ্য মিডিয়াকে দিয়ে দেওয়া হয়েছিল। ঘুষপেটিয়াদের ধরার আড়ালে বিজেপির মুসলমান খেদাও কর্মসূচির তথ্য সামনে এলো। 1220 কোটি টাকা খরচ করে 19 লক্ষ ঘুষপেটিয়াকে চিহ্নিত করা হলো এবং দেখা গেল মাত্র 5-6 লক্ষ মানুষজন মুসলমান, বাকি 13-14 লক্ষ মানুষ হিন্দু। ব্যাস, তারপর থেকে সেই এনআরসি রিপোর্ট আর সামনে আসেনি, সে তাকেই তোলা রয়েছে। এমনকি হিমন্ত বিশ্ব শর্মা নিজেই সেই তালিকায় বহু দোষ ত্রুটির কথা বলেছেন। এবং মজার কথা হলো, সেই গণনা চলেছিল 5 বছর ধরে, এরকম 2-3 মাসের ব্যাপার নয়। এদিকে আমাদের শুভেন্দু অধিকারী চিল্লিয়েছেন 1.5 কোটি রোহিঙ্গা আর মুসলমান ঘুষপেটিয়াদের বার করা হবে। এইসব চিৎকার চেঁচামেচি হয়েছে, তার কথা শুনে মিডিয়া রাস্তায় নেমেছে। কিন্তু এখনো পর্যন্ত যে 91 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে সেই তালিকাতে, ওনার পার্টনার ইন ক্রাইম জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার, জানাননি যে কতজন রোহিঙ্গা ধরা পড়েছেন। কিন্তু ইতিমধ্যেই আমরা জানি যে 91 লক্ষ মানুষজনের মধ্যে 63.3 লক্ষ ভোটার হলেন হিন্দু আর 34.2 লক্ষ ভোটার হলেন মুসলমান। আসলে যে পুকুরে আপনি রুই মাছ ফেলেছেন 80টা আর কাতলা ফেলেছেন 20টা, সেই পুকুরে জাল দিলে কম বেশি একই হিসেবে অনেক বেশি রুই উঠবে আর কাতলা কম উঠবে। আমাদের গ্রাম বাংলার এই সরল সহজ হিসেব যে মানুষজন জানেন, সেই সাধারণ হিসেবটা পর্যন্ত ভারত সরকারের এই গুজরাটি আর তাদের ধর্ম সন্তানদের জানা নেই। কাজেই দেখা যাচ্ছে হিন্দু এলাকাতে ছড়িয়ে থাকা হিন্দু ভোটারেরা বাদ পড়েছেন, মুসলমান এলাকাতে গুটিয়ে থাকা মুসলমানরাও বাদ পড়েছেন। এতে ভোটে বিরাট কিছু হেরফের হবার নয়। অতএব প্রাথমিক চড়া হাসি ধীরে ধীরে শুকোচ্ছে, গলা খুসখুস করছে, তেষ্টা পাচ্ছে এবং তারা কিছু অন্য ন্যারেটিভ গড়ার চেষ্টা করছেন। সেগুলোকে ছড়িয়ে এই এসআইআর এর অভিঘাতকে কম করার চেষ্টা করছেন বা তাকে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। এর মধ্যে যে প্রথম কথাটা, সেটা হলো কেন বাংলাতেই এত হলচল, এত প্রতিবাদ, এত মাথা ব্যথা, এত সমস্যা। কই উত্তরপ্রদেশে বিশাল সংখ্যক মানুষজনের ভোট কাটা গেছে, কই সেখানে তো হলচল নেই, প্রতিবাদ নেই, কই সেখানে তো মানুষ এভাবে রাস্তাতে নামছেন না। এটা হচ্ছে কি সবচেয়ে বড় প্রশ্ন। দেখবেন রাস্তায় ঘাটে যারা বিজেপি করেন সেটা বোঝার জন্য এই প্রশ্নটা শুনলেই বুঝতে পারবেন যে তিনি বিজেপি করেন, তিনি বিজেপির এই ন্যারেটিভটাকে ছড়ানোর চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন। সাধারণ মানুষ অনেকে বিশ্বাস করেছেন, তারাও বলার চেষ্টা করছেন। আসুন আগে এই বিষয়টাকে খতিয়ে দেখা যাক। যারা এই কথাগুলো বলছেন তাদের তো এই প্রশ্নও তাহলে করা উচিত যে কেন এই বাংলাতেই সতীদাহের বিরুদ্ধে রামমোহন রায়ের নেতৃত্বে মানুষ রুখে দাঁড়িয়েছিল। কই রাজস্থানে তো এখনো সতীদাহ স্থলের পুজো হয়। মাত্র 1987 সালে ওই রাজস্থানেই জ্যান্ত সহমরণে পাঠানো হয়েছিল রূপ কানোয়ারকে। আমাদের পশ্চিম ভারতে কই এই সতীদাহ নিয়ে কোনো হইচই তো হয়নি। কেন কতজন মহিলাকে
জ্যান্ত পুড়িয়ে মরা নিয়ে বাঙালিরা এই বাংলাতে এত হইচই করলো কেন বলুন দেখি। আচ্ছা, বিধবা বিবাহ, কই গুজরাটে তো কোনো গুজ্জু ভাই মোটা ভাই তাদের বিধবা বিবাহের পক্ষে সওয়াল করেননি, এখনো করেন না, রাজস্থানে ভাবতেও পারেন না। কেন বাংলাতেই বিদ্যাসাগর নামলেন বিধবা বিবাহ প্রথা চালু করতে? এরকম অজস্র কেন এসে হাজির হবে তালিকাতে? কেন বাঙালিরাই এসব করেছে বা করেনি? কেন দেশ জুড়ে গণেশের দুধ খাবার সময়ে প্রথমেই বাংলার দূরদর্শনে কিছু বাঙালি দেখিয়েছিলেন গণেশ দুধ খাচ্ছে না, ওটা সারফেস টেনশনের ব্যাপার। সারা ভারত আর কোথাও, সারা ভারতে একজন পরম পূজ্য হিন্দু সন্ন্যাসীর কথা বলুন তো, যিনি কলমা পড়ে মুসলমান হয়ে খ্রিস্টান ধর্ম সাধনা করে জানিয়েছিলেন যত মত তত পথ। হ্যাঁ, আমাদের এখানে এক গণসচেতনতা আছে, সেই সচেতনতা আমাদের বুঝিয়েছে গণতান্ত্রিক অধিকার ধরে রাখতে হবে, তা ছিনিয়ে নিতে দেব না। মানুষ চোখের সামনে গণতান্ত্রিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। কিছু বালখিল্য মূর্খের দল বিষয় নিয়ে আলোচনা না করে আলোচনাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য বলতে শুরু করেছেন কেন বাংলাতেই এই হলচল, কেন বাংলাতেই এত সমস্যা। হ্যাঁ, আমরা জানি, আমরাই তো জমি দখলের লড়াইয়ে নকশালবাড়ির সূচনা করেছিলাম। আমাদের গান, সাহিত্য, কবিতা, সিনেমা সেই প্রতিবাদী সত্তার প্রতিফলন। আমরাই 1 পয়সা ট্রাম ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে লড়েছিলাম। সেদিন বিধানসভাতে জ্যোতি বসু বলেছিলেন প্রশ্নটা 1 পয়সা বা 2 পয়সার নয়, প্রশ্নটা হলো কার টাকা কার পকেট থেকে কার পকেটে যাচ্ছে। হ্যাঁ, ন্যায়ের কথা, জাস্টিসের কথা, অধিকারের কথা বাঙালিরা বলবে। হাথরাসের বিরুদ্ধে রাত দখল হয় না, কুলদীপ সেঙ্গারের ধর্ষণের বিরুদ্ধে রাত দখল হয় না, রাত দখল হয় না রাজস্থানের ধর্ষণে, রাত দখল হয় না বিহারের ধর্ষণে। আমাদের এখানে রাত দখল হবে কারণ বাঙালিরা এই ব্যাপারে সচেতন। মানুষ বলবে, এটা নতুন কিছু নয়। অতএব হে অপগণ্ডের দল, আলোচনা করুন কি বলা হচ্ছে তা নিয়ে, কোন ইস্যুতে মানুষ প্রতিবাদ করছে তা নিয়ে, কেন এই অন্যায় নামিয়ে আনা হলো তা নিয়ে, কেবল প্রতিবাদ আর মিছিল নিয়ে নয়। বাঙালিরা আরো অনেক কিছু করে। আপনার অসুবিধে থাকলে চলে যান গুর্জর রাজ্যে, সেখানে প্রতিবাদহীন মৃত্যুর সুযোগ সুবিধে গ্যারেন্টি সহকারে দেওয়া হয়ে থাকে। এবারে আসুন দ্বিতীয় যুক্তিতে। 1, নির্বাচন কমিশনের অধিকার নেই এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ করার। হ্যাঁ, সেটা তাদের হ্যান্ডবুকে নেই। মুখ্যমন্ত্রী সেটা জেনেই বলেছিলেন যে এই অসাংবিধানিক কাজ করতে দেবেন না, কিন্তু তারা উচ্চঘর কংসরাজের বংশধর নানান ফাঁক ফোকর বার করে এক সাংবিধানিক প্রতিষ্ঠানের মুখোশ পরে এসে হাজির হলেন। হ্যাঁ, শুরুর প্রক্রিয়াতে তৃণমূল সমেত বিভিন্ন দলের বিএলওদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে শুরু করলেন। দেখা গেল সেটাতেও তৃণমূলের লোকজনেরা, কর্মীরা অনেকটা সংগঠিতভাবে কাজটা করছেন। পিছিয়ে রয়েছেন বাকি বিরোধী দলগুলো। এদিকে কেরালাতে ক্ষমতায় আছে সিপিআইএম, বিরোধিতায় কংগ্রেস, কাজেই সেখানে তারা 2 দল মিলে বিধানসভাতে একটা এসআইআর বিরোধী এক প্রস্তাব পাশ করলেন। এখানে সেই প্রশ্নই ছিল না, কারণ এখানে সম্মিলিত প্রস্তাব পাশ করানোর সুযোগই নেই। তাহলে এখানে তো বিরোধী আছে তৃণমূল আর পক্ষে আছে বিজেপি, হবেটা কি পাস হবে বিধানসভায়? কারণ বাম কংগ্রেস শূন্য। তৃণমূল চিফ ইলেকশন কমিশনারকে জ্ঞানেশ কুমারকে ইমপিচ করার সিদ্ধান্ত নিলেন, আরো বড় সিদ্ধান্ত, যে নোটিশ পরে সিপিআইএম কংগ্রেস সবাই সই করেছে। কিন্তু খেলাটা তো আসলে শুরু হলো খসড়া তালিকার বের হবার পরে। হ্যাঁ, 60 লক্ষের মতো মৃত, স্থানান্তরিত, ভুয়ো ডুপ্লিকেট ভোটার বাদ দেবার পরে আনা হলো এক লজিক্যাল ডিসক্রিপেন্সিকে। হ্যাঁ, ঠিক এইখানটা নিয়ে বিজেপির দল আর কিছু মিডিয়া এক মিথ্যাচার শুরু করেছে। মানে দ্বিতীয় বিষয়টা এনে হাজির করানো হলো, এই সবই তো রাজ্য সরকারের কর্মচারীদের কারবার। মমতার নির্দেশে তারাই এই কাজটা ঘটিয়েছেন, ইচ্ছে করেই সবটা ঘেঁটে দিয়েছেন, যাতে করে মানুষের নাম বাদ যায়, মানুষ রেগে যায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানে সেই রাজ্য সরকারি কর্মচারী যারা নাকি রাজ্য সরকার দিয়ে দেয়নি বলে দারুণ ক্ষুব্ধ। বিজেপি ক্ষমতায় এলে এদেরকে দিয়ে দেবেন বলে সেই কথা আজ নয়, সে কবে জানিয়েছেন। তবু কাণ্ডটা দেখুন, এই রাজ্য সরকারি কর্মচারীরাই নাকি মানুষের নাম অন্যায়ভাবে কেটে বাদ দিচ্ছেন। বলতেই পারেন যে বেশিরভাগ কর্মচারী ক্ষুব্ধ কয়েকজন মিলে এই কাজটা, বেশিরভাগ কর্মচারী নয়, ক্ষুব্ধ কয়েকজন মিলেই এই কাজটা করেছে। তাহলে যেটা স্বাভাবিক তা হলো সেই ইচ্ছাকৃত কিছু কাজকর্ম ওই বড় সংখ্যার রাজ্য সরকারি কর্মচারীরা রুখে দিত, সেগুলো মিডিয়াতে আসতো, হইচই হতো। কিছুই হলো না কেন? সারা রাজ্য জুড়ে সমস্ত জেলাতে বাদ পড়লো কিভাবে? লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে এই যে ঝামেলাটা পাকলো,
সেটা কিভাবে পাকানো হয়েছে? সত্যিই তো যখন প্রথম খসড়া রিপোর্ট বেরোলো তখন তো খুব সামান্য কিছু নাম নিয়ে আশঙ্কা ছিল, প্রশ্ন ছিল, কিন্তু তারপরে এই আরো 60 লক্ষ বিচারাধীন হলো কি করে? হ্যাঁ, এইখানেই এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যা করা হলো তা সারা ভারতে কোথাও করা হয়নি। এক, মাইক্রো অবজারভারদের আনা হলো বাইরে থেকে, যারা এতদিন ধরে যারা কাজ করছেন তাদের উপরে এসে বসলেন। দুই, পুরো খসড়া ভোটার তালিকাকে এক প্রোগ্রামড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার দিয়ে ঝাড়াই বাছাই করে 60 লক্ষ নামকে আলাদা করা হলো, যেখানে চট্টোপাধ্যায় চ্যাটার্জি হলেই ওই সফটওয়্যার বলে দিয়েছে বাবা আর ছেলের নাম লজিক্যালি মিলছে না। শেখ যদি এসকে হয়ে গিয়ে থাকে তাহলে তাকে বার করে আনো। একই বাবার নামে 6 জনের বেশি সন্তান, সবকটাকে ধরে বার করে আনো। একজন ঘোষ বা মুখার্জি পরিবারে খাতুন বা বেগম থাকলে তাকে বার করে দাও। হ্যাঁ, ভালো করে বুঝুন, এটা মানুষে করেনি, এটা মানুষ করেনি, এটা এক যন্ত্রের সমস্যা, সেখানে প্রোগ্রাম করা হয়েছে এবং সেই প্রোগ্রামটাই হচ্ছে গিয়ে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বার করা হয়েছে। কারণ যিনি এই প্রোগ্রাম করেছেন তিনি বাঙালি নন, তিনি বিভিন্ন ধর্মের নানা সমাজ তার সম্পর্কে কিছু জানেন না, তিনি সম্ভবত এক ছোট্ট সুখী পরিবারের রূপোর চামচ মুখে দেওয়া একজন, যার ভারতীয় সমাজ পরিবার সম্পর্কে কোনো ধারণা নেই। কাজেই সেই নয়ডায় বসে, দিল্লির ওখানে বসে থাকা এক হাইটেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার তৈরি প্রোগ্রামে 60 লক্ষ মানুষ রাতারাতি হয়ে গেলেন বিচারাধীন। কদিন আগেই যাদের নাম ছিল খসড়া তালিকাতে, নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী এদের প্রত্যেকের নাম বা এদের বাবা মা দাদু দিদার নাম আছে 2002 ভোটার তালিকাতে। এবারে মাথার উপরে খাড়া ঝুলছে। 5 বছর সময় ধরে এনআরসি হয়েছে অসমে, উত্তরপ্রদেশে ইত্যাদিতে। কত সময় ধরে এই যে এসআইআর হচ্ছে, নির্বাচন কবে? 2027-এ। উত্তরপ্রদেশে এনআরসি হচ্ছে, এই এসআইআর হচ্ছে এখন, নির্বাচন হচ্ছে 2027-এ। নাম বাদ গেলেও আপিল করার সুযোগ থাকবে। এদিকে বাংলাতে ক্রমশ সময় কমছে, মানুষ ধৈর্য হারাচ্ছেন, মানুষ আতঙ্কে ভুগছেন, আত্মহত্যা করছেন, অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। এর মধ্যে বেরিয়ে এলো 60 লক্ষ বিচারাধীনদের নাম। কখন বেরোলো? যখন ভোটার তালিকা ফ্রিজ হতে 1 মাসেরও কম সময় হাতে আছে এবং ওনারা তাল করছিলেন শুভেন্দু অধিকারীর নির্দেশ মেনে এই 60 লক্ষকেই বাদ দিতে। ওনার দেওয়া ওই 1,20,000 জালি ভোটার ছিল, ঘুষপেটিয়া ছিল, ওরা ছিল তালিকাতে। এবার নির্বাচন কমিশন কেটে দিয়েছে। এবারে হিন্দুদের ভোটেই হিন্দুত্ববাদী সনাতনী বিজেপি জিতে যাবে, এই ন্যারেটিভ এটাকেই তৈরি করা। এরকম একটা সময় মমতা গেলেন আদালতে, আদালত বিচার বিভাগীয় স্ক্রুটিনির আদেশ দিলেন। এবারে শুরু হলো আর এক খেলা, সেই যন্ত্রে মানুষের লড়াইয়ের মতন সময়ের সঙ্গে বিচারকদের লড়াই। তারা 60 লক্ষ বিচারাধীন ভোটারদের ডকুমেন্টস দেখে কে ভোটার নয় সেটা বলার জন্য যে সময় পেলেন, চ্যালেঞ্জ জানিয়ে বলছি, সেটা অমানুষিক, অসম্ভব হিউম্যান টাস্ক নয়, করতে পারবে না মানুষ। 5-6 মিনিটে একজনের আবেদন দেখে সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তো শেষমেশ সেই নাটক শেষ হলো, পড়ে রইল 27 লক্ষ নাম। তারা কি বাদ? তারা কি ডিলিটেড? না, আদালত জানালো তারা এখনো বিচারাধীন। এবারে তাদের বিচার করবে এক ট্রাইব্যুনাল। তো সেই ট্রাইব্যুনালের দপ্তর এখনো গোছগাছ হয়নি। ভোটার কিন্তু তালিকা নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে ফ্রিজ হয়ে গেছে। তাহলে ওই ট্রাইব্যুনালের ভড়ংবাজিটা কেন? ট্রাইব্যুনাল করা মানেই তো বলে দেওয়া হলো, মেনেই নেওয়া হলো যে এক বড় সংখ্যার বৈধ ভোটার এই 27 লক্ষের মধ্যে রয়ে গেছে এবং সেটা যে আছে তাও প্রমাণ হলো। মাত্র 3 জন নির্বাচনে প্রার্থী হয়েছেন এমন লোকজনদের নাম বিচারাধীন ছিল, তড়িঘড়ি করে বিচার হলো আর 3 জনেই তাদের নামকে ভোটার তালিকাতে ফিরে পেলেন, যা না হলে তারা প্রার্থী হতে পারতেন না। তাহলে কি হবে? এক বিচারপতি, লজ্জা হচ্ছে বলতে তিনিও নাকি বাঙালি, তো তিনি বললেন, এমন তো নয় যে ওনাদের ভোট দেবার অধিকার বরাবরের জন্য কেড়ে নেওয়া হয়েছে, আগামী বছরে আবার ফিরে পাবেন। মানে 6টা মাস বিনা বেতনে কাজ করুন স্যার, হ্যাঁ 6টা মাস, তারপরে তো আবার বেতন পাবেন। এরম যদি হয়, এটাই যদি ওই জাজ সাহেবকে, বিচারক মাই বাপকে বলা হয়, তার উত্তর কি হবে? কে মাথার দিব্যি দিয়েছিল এই এসআইআর করার? আমরা নই, পাবলিক নয়, নির্বাচন কমিশন। এখন সময়ের অজুহাতে ভোট দেবার অধিকার কেড়ে নেওয়া যায়? তাদের সিদ্ধান্তে এই কাজ হয়েছে, সময় নেই তাই জন্য এই কাজ কেড়ে নেওয়া যায়। এই অবস্থা দেশের আর কোথাও হয়েছে? আর কোন রাজ্যে? আমাদের রাজ্যে 27 লক্ষ নাগরিক তাদের ভোট দেবার অধিকার হারাবেন, আমরা রাস্তায় নামবো না? আমরা ঘরে বসে থাকবো? আমরা প্রতিবাদ করব না? করবো না কি এই জন্যেই যে সবাই বলবে কেন বাংলাতে এসব প্রতিবাদ হয়, এই জন্য আমরা প্রতিবাদ বন্ধ করে রাখবো?
হ্যাঁ, উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে নাম কাটা গেছে, বাদই দিলাম। উত্তরপ্রদেশের নাম কাটার ব্যাপারটা বাদই দিলাম। গাড়ির চাকার তলায় কৃষককে পিষে মারলেও প্রতিবাদ হচ্ছে না, কারণ সেখানে বাড়ির দোরগোড়াতে হাজির হবে বুলডোজার। ধর্ষণের প্রতিবাদ করলে বাড়িতে আসবে পুলিশ, সাক্ষীদের খুন করা হবে রাস্তায়। না, এক প্রতিবাদহীন রামরাজ্য গড়ে তোলা হচ্ছে সেখানে, যেখানে শূদ্রের আঙুল কেটে স্বয়ং রামচন্দ্র, সেই শূদ্র যিনি বেদ পাঠ করছিলেন, স্বয়ং রামচন্দ্র সেই বিচার দেন। সেখানে কেউ প্রতিবাদ করেননি। আমাদেরও সেরকম এক প্রতিবাদহীন রাজ্য দেখতে চান? যারা এই কাজ করতে ভাবছেন যে এরকম একটা রাজ্য যেখানে কোনো প্রতিবাদ হবে না, যেখানে কোনো মিছিল হবে না, মিটিং হবে না, যেখানে বন্ধ হবে না, যেখানে অবরোধ হবে না, তাদেরকে বলি এখানে প্রতিবাদ এক জীবনচর্যা। ঘাড় গুঁজে রক্ত ফেনা কপ পিত্তি চুষে জীবন কাটানো বাঙালির রক্তে নেই। দেখতে হলে কেবল স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা খুলুন, চট্টগ্রাম অস্ত্রাগার দখলের ইতিহাস পড়ুন, বিনয় বাদল দীনেশের ইতিহাস পড়ুন, পেডি ডগলাস বার্জকে গুলি করে মারার ইতিহাস পড়ুন। সেদিন ইংরেজরা এই প্রশ্ন করেছিলেন, ইংরেজরাও এই প্রশ্ন করেছিলেন, কেন বাংলাতেই বিপ্লববাদীরা এত শক্তিশালী, কেন বাংলাতেই এত ইংরেজ হত্যার ঘটনা ঘটে। সারা দেশের কংগ্রেস নেতাদের মতো এ রাজ্যের কংগ্রেস নেতারা কেন শুদ্ধ অহিংসার চর্চা করে না? আজ যারা বলছেন কেন বাংলাতেই হচ্ছে এই সমস্যা, কেন এখানেই এত হলচল, তারা বাঙালিই নন, তাদের বাংলার ইতিহাস জানা নেই। এই বাংলার কবি বসে থাকেন একটা ফুলকি কখন দাবানল তৈরি করবে তার অপেক্ষায়। হ্যাঁ, একটা কথার ফুলকি উড়ে শুকনো ঘাসে পড়বে কবে, সারা শহর উথাল পাথাল ভীষণ রাগে যুদ্ধ হবে, কাটবে চিবুক চিড় খাবে বুক, লাগাম কেড়ে ছুটবে নাটক, শুকনো কুয়োয় ঝাঁপ দেবে সুখ, জেলখানাতে স্বপ্ন আটক। একটা ব্যথা বর্ষা হয়ে মৌচাকেতে বিঁধবে কবে, ছিঁড়বে মুখোশ আগ্নেয় রোষ, জ্বলবে আগুন পুতুল নাচে, ভাঙবে গরাদ তীব্র সাহস, অনেক ছবি টুকরো কাচে, একটা কুড়ি বারুদ গন্ধে মাতাল হয়ে ফুটবে কবে, সারা শহর উথাল পাথাল ভীষণ রাগে যুদ্ধ হবে। আমাদের কবি নবারুণ ভট্টাচার্য এই কথা লিখে গেছেন। আমরা সেই 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 বাঙালি, যে বাঙালি প্রতিবাদে প্রতিরোধে মিছিলে আনন্দে সবাই মিলে বাঁচতে চাই, যে বাঙালি একলা একলা বাঁচে না, সেই বাঙালি আজকে প্রতিবাদ করছে। যাদের দুঃখ হচ্ছে অন্য কোনো রাজ্যে চলে যান, এটা বলা ছাড়া আর কোনো উপায় আমার নেই। আপাতত এ নিয়ে ভাবুন, ভাবতে থাকুন, প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।